2008 বা সরি 12 পর্যন্ত ওই জার্নির ভিতরে যখন আপনার কোম্পানি তো তখন আস্তে আস্তে বড় হচ্ছে। তো বড় হওয়ার সময় তো আসলে কি শুরুর দিকের চ্যালেঞ্জগুলো হয়তো একরকম, পরের দিকের চ্যালেঞ্জগুলো হয়তো একরকম। সো যখন শুরুর দিকে হয়তো টিম মেম্বার খুব কম ছিল, সো তাদের টিম ওয়ার্ক কি হবে না হবে, মোটিভেশন ইত্যাদি ওটা হয়তো কোনো প্রবলেম না। বাট যখন আপনার টিম সাইজ আস্তে বড় হচ্ছে, তাই না? মেবি বাই দ্য ইয়ার অফ 2012 আমি জানি না তখন বিডি জবস হয়তো কতজন কাজ করে, মেবি 100 বা 2012 দিকে বলতে আমাদের 50-60 জনের মতো ছিল। হ্যাঁ। সো তখনকার আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করেছেন? মানে তখন তো গ্রোথ হচ্ছিল, ওটা চ্যালেঞ্জ না। তাহলে তখন চ্যালেঞ্জ কি ছিল? আসলে ওই সময়টা ফার্স্ট অফ অল দ্যাট ওয়াজ এ গ্রোথ ফেজ অফ আওয়ার কোম্পানি। তো ওই সময়টার হয়তো একটা বড় চ্যালেঞ্জ ছিল যে মানে আমরা ঠিক প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারছিলাম না। মানে আমরা যা সার্ভিস দিচ্ছিলাম ওই সার্ভিসটাই আসলে আমরা যে খুব বেশি ফ্র্যাঙ্কলি যদি বলি গত 2-3 বছর আগের থেকে প্রায় 20 বছর কিন্তু আমাদের বেসিক সার্ভিস প্রায় সেমই ছিল। তো এক সেন্সে আমি বলবো যে মানে যেটা আমি প্রায় এখন চিন্তা করি যে ওইটা কি আসলে ভালো ছিল না খারাপ ছিল। মানে কারণ আমরা কিন্তু আবার বাই দ্যাট টাইম মার্কেটে আবার মানে একচেটিয়া হয়ে গেছিলাম। কারণ আমাদের আসলে কম্পিউটার যেটা বললাম যে কয়েকটা কোম্পানি আসছিল বাট খুব তাড়াতাড়ি তারা ঝরে গেছিল। তো মানে আমি ওয়েন আই লুক ব্যাক আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আমাদের কম্পিটিশন আরো বেশি থাকতো তাহলে হয়তো প্রবাবলি আমরা আরো বেশি মানে ইনোভেটিভ হতাম। এক সেন্সে আমি মনে করি 2012 থেকে বা 2020 সময়টা পর্যন্ত আমাদের মধ্যে এক ধরনের একটা আত্মতুষ্টির একটা ব্যাপার হয়ে গেছিল। তো মানে আমরা কোম্পানি প্রফিট করছি, মানে ভালোই আছে আর কি। মানে ওরকম বাইরে কোনো কম্পিটিটর নাই। তো এইটা মানে ফ্র্যাঙ্কলি যদি বলি চ্যালেঞ্জ না থাকাটা এখন আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জটা ছিল না। চ্যালেঞ্জ থাকলেও তো ভালো হতো। বাট পরে আমি আরেকটু ফাস্ট ফরওয়ার্ডে যাই 2019-এর দিকে তো অফকোর্স লাইক দেয়ার ওয়াজ কোভিড এন্ড আদার থিংস। বাট তারপরের ডিসকাশনটা তো ইন্টারেস্টিং হবে যে আমরা যেটা অ্যাটলিস্ট আমি রিয়েলাইজ করি যে কয়েকটা ব্যাপার হয়েছিল যে তার আগের 10 বছরে যে কোম্পানির প্রথম 10 বছরে আই গেভ দ্য লিডারশিপ, আই পার্সোনালি গেভ দ্য ইনোভেটিভ লিডারশিপ ইন লাইক নতুন প্রোডাক্ট থেকে শুরু করে মানে নতুন মার্কেট এই পার্সপেক্টিভে। দেন আই অ্যাকচুয়ালি যেটা তুমি একটু আগে বললা যে আমি হয়তো তখন নিজে বেসিসে বা অন্যান্য কিছু জায়গায় ইনভলভ হই, আমি আমার কোম্পানিতে ব্যক্তিগতভাবে সময়টা একটু কমিয়ে দিয়েছিলাম। একটা ব্যাপার ছিল যে আমাদের কোম্পানিতে যারা সিনিয়র ম্যানেজমেন্ট ছিল তাদের মধ্যে অনেকেই প্রায় 8-10 বছর অলরেডি কোম্পানিতে ছিল। তো আই অলসো ট্রাই টু গিভ স্পেস ফর দেম সো দ্যাট তারা আসলে লিডারশিপটা টেক ওভার করতে পারে। কারণ আলটিমেটলি তো একটা কোম্পানি তো একজনের উপরে ডিপেন্ড করাটা ইজ নট হেলদি, ইজ অলসো নট গুড। তো সেটা আমার এক ধরনের ছিল এবং ওইটার জন্যই আসলে তাদেরকেও একটা স্পেস দেওয়ার চেষ্টা করেছি যে তারা যাতে যেই লিডারশিপটা আমি দিতাম সেটা যাতে আমার নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট তারা দেয় আর কি। তো দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট উই হ্যাড। বাট এটা করতে গিয়ে আমি একটা জিনিস হয়তো আমি পরে রিয়েলাইজ করেছি যে তারাও আসলে ওয়ান কাইন্ড অফ, যেহেতু কোম্পানিতে অনেক দিন ধরে আছে তারাও এক ধরনের, এবং এই কোম্পানি ইজ ভেরি প্রফিটেবল, তারাও এক ধরনের মানে কমফোর্ট জোনের মধ্যে চলে আসছে। তারা কিন্তু দে আর ভেরি গুড ইন লাইক অ্যাটেইনিং দ্য এক্সিকিউশন। বাজেট যা থাকে বাজেট মোটামুটি 100% ফুলফিল করা, সবই করা, কিন্তু ইনোভেশন মানে একটা নতুন মার্কেট, নতুন প্রোডাক্ট, ওই জায়গাটা আমরা আসলে 2011 থেকে 2020 সাল পর্যন্ত আমরা আসলে করি নাই। এবং এটার পিছনে একটা তো বললাম যে আমাদের নিজেদের একটা বড় ধরনের অর্গানাইজেশনালি এক ধরনের কমফোর্ট জোনের মধ্যে চলে আসছে, যেহেতু প্রফিট করতে সবই করছে। আমার লোকজনের মধ্যেও এক ধরনের কমফোর্ট জোন চলে আসে এবং টু সাম এক্সটেন্ট আমি মনে করি ওইটাও একটা ফ্যাক্টর যে যারা অনেক দিন ধরে কোম্পানি থাকে তাদের তো একটা বয়স একটু বেড়ে যায়, সে ইন দেয়ার 40s হয়তো 35-40 বছরে। ওই সময় আসলে নতুন জিনিস
ইনোভেট করাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। আমি বলতেছি না যে তো ইয়াংরা যে পরিমাণ রিস্ক নিতে পারে, মানুষের বয়স 35 বা আমিও যেমন নিজেকে যখন আমি 50-এর বেশি, আমিও একটা জিনিস নতুন জিনিস করার সময় 10 বার চিন্তা করি, একটু মানে রিস্ক অ্যাভার্স হয়ে যায়। হ্যাঁ, তো এটা মানুষের বায়োলজিক্যাল কারণেই হয়। তো আমার ওই টিমের মধ্যেও কিন্তু ব্যাপারটা ছিল। এখন আমরা এটা যে একেবারে জানতাম না তা না, এই জন্য কিন্তু আবার চেষ্টা আমরা করেছিলাম যে কিছু ইয়াং লোকজন নিতে। বাট ফ্র্যাঙ্কলি ওইটা একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ বাংলাদেশে, যে যারা খুব ট্যালেন্টেড, খুব ইনোভেটিভ, ওদেরকে আসলে কোম্পানিতে ধরে রাখা মুশকিল। 1 বছর থাকলো, 2 বছর থাকলো, কিন্তু ওইটাও আমরা যে এক্সপেরিমেন্ট করি নাই তা না, কিন্তু দেখলাম যে দেখা যাবে ওর পিছনে আমি অনেক ইনভেস্ট করছি, 2 বছর পরে সে হয়তো একটা মাল্টিনেশনাল কোম্পানি চলে গেল, বা বিদেশে চলে গেল, বা বড় একটা ব্যাংকে চলে গেল। তো আমার ইনভেস্টমেন্টটা তো আসলে লস হয়ে গেল। তো এই জন্য আসলে আমরা ওই এক্সপেরিমেন্টটা 2011-12 দিকে আমরা যখন করেছিলাম, করার পরে আসলে খুব ভালো রেজাল্ট পাই নাই। সো যেমন আমি যদি বলি, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা একটু বড় কোম্পানি, লাইক ইউনিলিভার বা বিভিন্ন ব্যাংক, ওরা কিন্তু একটা পজিশন, একটা প্রোগ্রাম নেয়, ম্যানেজমেন্ট ট্রেনিং বা ম্যানেজমেন্ট কি বলে জানি, ম্যানেজমেন্ট ট্রেনিং তো বলে। হ্যাঁ, ওদের কিন্তু উদ্দেশ্য থাকে যে এদেরকে গ্রো করা, লিডার করা। বাট আমরা রিয়েলাইজ করলাম যে এটা ওরা যেহেতু অনেক বড় কোম্পানি, মাচ মোর মানে এক ধরনের ক্যারিয়ার অ্যাসপিরেশন আছে, সোসাইটিও তাদেরকে ওভাবে মানে সাপোর্ট করে পারসেপশন ওয়াইজ, তাদের জন্য করাটা ইজি। আমরা যারা একটু আইদার টেক কোম্পানি বা একটু স্টার্ট আপ টাইপের কোম্পানি, তাদের জন্য আসলে ওই টাইপের লোকজনকে 2 বছর 3 বছর রাখা যায়, কিন্তু 10-15 বছর রাখাটা ডিফিকাল্ট। তো এটা একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। আর 2-3 বছর রাখলেও আপনার ধরেন এর মধ্যে যদি আপনি আউটপুটটা বের করে আনতে পারেন, তাহলে সেটা কি একটা হতে পারে না? এটা আমরা দেখেছি একেবারে, বাট আমাদের কাছে মনে হয়েছে যে আসলে 1-1.5 বছর শিখে যায় তার টোটাল জিনিসটা বুঝতেই। সে তার থেকে যখনই আউটপুটটা বার হওয়া শুরু করে তখনই, এবং দিস আর ট্যালেন্টেড পিপল, হ্যাঁ, এবং কোয়ালিফাইড পিপল, তাদের আসলে বাইরের হাতছানিটা অনেক বেশি থাকে। নট দ্যাট অপরচুনিটি থাকে, অপরচুনিটি অনেকে বিদেশে চলে যায়, এবং বিকজ দে আর গুড, তারা অনেক অন্য অ্যাসপিরেশনে থাকে। তো সেটা আসলে আমার কাছে মনে হয় এই প্রবলেমটা যদি শুধু আমাদের তা না, বাংলাদেশের প্রচুর একটু মিড সাইজড কোম্পানি যারা হয়তো প্রফিটেবল, এমন না যে মানে তাদেরকে স্যালারি আমরা অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু অনেক সময় দেখছি যে আমরা শুধু স্যালারি বা বেনিফিট দিয়েও এই টাইপের লোকজনকে আসলে রাখাটা মুশকিল। মানে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে ওই সময়টার চ্যালেঞ্জ বলতে হিউম্যান চ্যালেঞ্জই, যে রাইট পিপলকে অনবোর্ড করা। হোয়ারএস বিডি জবস তো হচ্ছে মানুষ জব খোঁজে যারা, তাদেরই একেবারে প্ল্যাটফর্ম। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আপনার পেটের ভিতরে সব তথ্য আছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা উই আর নট এ ভেরি ফ্র্যাঙ্কলি যে বেস্ট ট্যালেন্টকে হায়ার এবং রাখার ব্যাপারে ডিফিকাল্ট। আমি যদি একেবারে খুব উভয় বলি, আমাদের কোম্পানিতে কোনো বুয়েটের লোক কখনো ঢুকে নেই। হ্যাঁ, তো ইউ আর ফ্রম বুয়েট, এবং আমি ইনফ্যাক্ট আমার কোম্পানি কিন্তু কাইন্ড অফ একই রকম অবস্থা। আমি কিন্তু বুয়েটের ছেলেকে যখন মানে ইন্টারভিউ নেই, 10 বার চিন্তা করি ও তো আসলে থাকবে না, তাহলে আমি ওকে কেন নিব? হ্যাঁ, তো মানে আমি জানি না, মানে হয়তো দিস প্রবলেম তোমার কোম্পানিতে আছে। আমরা রকমারিতে 5 জন ফাউন্ডার বুয়েটের, আর কেউ বুয়েটের না। সো এখন এইটা দিস ইজ এ কমন প্রবলেম। হ্যাঁ, এখন বাট এই প্রবলেমটা আসলে সলভ আসলে আমার কাছে এখনো সলভ নাই। বাট কেননা আমরা আলটিমেটলি ঘুরে ফিরে ওই এক্সপেরিমেন্টটা ফেল করাতে আমরা ঘুরে ফিরে আবার আচ্ছা টেস্টেড লোক যারা অনেক দিন ধরে আছে তাদের উপরই আমরা মানে ডিপেন্ড করা শুরু করলাম। এখন সমস্যাটা হচ্ছে আবার ওই তাদের তো আসলে অনেক ইনোভেটিভ কিছু করার ব্যাপারটা একটু কম। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটা আসলে বড় চ্যালেঞ্জ আছে। হ্যাঁ।